সমস্ত দেবতার পূজার শুরুতেই যে দেবতার নাম অবশ্যই স্মরণ করতে হয় এবং তার পূজা করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন হরণকারী ভগবান শ্রী গণেশ। বন্ধুরা, সনাতন ধর্মে সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশ। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে গণেশজির মূর্তি বা ছবি থাকে না, কারণ তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী। তাই সমস্ত শুভ কাজের শুরুতেই প্রথমেই তাকেই স্মরণ করা হয়। সেই গণেশজির সব থেকে বড় এবং সব থেকে প্রধান উৎসব হিসেবে পালন করা হয় গণেশ চতুর্থীর দিনটিকে, কারণ ভগবান শ্রী গণেশ এই দিনেই জন্মগ্রহণ করেছেন। ভাদ্র মাস চতুর্থী তিথির শুক্লপক্ষে পালিত হয় এই গণেশ চতুর্থী উৎসব, যা থাকে 11 দিন ধরে। গণেশ চতুর্থীর 11তম দিনে অনন্ত চতুর্দশীর দিন গণেশজির মূর্তি নিরঞ্জন করা হয়। বন্ধুরা, বলা হয় এই গণেশ চতুর্থীর সময়কালে যদি বাড়িতে শ্রী গণেশজির আরাধনা করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না, কারণ সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী সৌভাগ্যের দেবতা গণেশজির আশীর্বাদ সর্বদা সেই পরিবারে বিরাজ করে। তাই বন্ধুরা, এই গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে ভগবান গণেশজির পারলে এইভাবে পূজা অবশ্যই করুন। এবার বলি বন্ধুরা, এই বছর গণেশ চতুর্থী কবে পড়েছে। এই বছর ইংরেজির 2024 এবং বাংলার 1431 সালের গণেশ চতুর্থী পালিত হবে আগামী 7ই সেপ্টেম্বর, বাংলার 21শে ভাদ্র শনিবার দিন। চতুর্থী তিথি শুরু হবে ইংরেজির 6ই সেপ্টেম্বর, বাংলার 20শে ভাদ্র শুক্রবার দিন দিবা 12:18 গতে, এবং তা স্থায়ী হবে 7ই সেপ্টেম্বর, বাংলার 21শে ভাদ্র শনিবার দিবা 2:14 পর্যন্ত। এবারের গণেশ চতুর্থীতে গণেশ পুজোর শুভ সময় হল শনিবার অর্থাৎ ইংরেজির 7ই সেপ্টেম্বর, বাংলার 21শে ভাদ্র সকাল 11:03 থেকে দুপুর 1:34 পর্যন্ত। এই দিন থেকে শুরু হয় এবং টানা 10 দিন অবধি অর্থাৎ অনন্ত চতুর্দশী অবধি চলে গণেশ চতুর্থী উৎসব। মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই 10 দিন ধরে গণেশ চতুর্থী উৎসব পালন করা হয়, আর অন্যান্য জায়গাতে 1 দিন, 3 দিন বা 5 দিন ধরে গণেশ পুজো করা হয়। তাহলে চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই কীভাবে আপনারা বাড়িতে সহজ সরলভাবে ভগবান গণেশের পুজো করবেন। পুজো শুরুর প্রথমেই পুজোর সমস্ত উপকরণে এবং নিজের বস্ত্রে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। গণেশজিকে যে স্থানে বসাবেন সেই স্থানটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তবে মূর্তিটিকে বসানোর আগে সেই স্থানে সামান্য কিছু পরিমাণ চাল ছড়িয়ে দিতে হয়। এখানে একটি কথা বলে রাখি, গণেশজির পুজোয় যে চাল ব্যবহার করবেন, সাধারণত যে আতপ চাল পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই চালগুলিকেই হলুদ দিয়ে মিশিয়ে নেবেন। গণেশ পুজোতে এই হলুদ মিশ্রিত আতপ চাল ব্যবহার করা সব থেকে শুভ বলে মনে করা হয়, এবং সেই স্থানে একটি উঁচু জলচৌকিতে বা সিংহাসনে লাল শালু কাপড়ের ওপর মূর্তিটিকে বসাবেন। গণেশজিকে আসনে বসানোর আগে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তারপর পরিষ্কার শুদ্ধ সুগন্ধি জল অর্থাৎ এই শুদ্ধ জলের মধ্যে একটু অগুরু, একটু গোলাপ জল এবং একটু লাল চন্দন দিয়ে মিশিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিতে হয়। এরপর গণেশজির মূর্তিটিকে আসনে বসানোর সময় খেয়াল রাখবেন গণেশজির মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে। গণেশজির পূজার শুরুতেই গণেশজির মূর্তির ডান পাশে ও বাম পাশে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে পান পাতার উপরে কিছু ফুল দিয়ে একটি করে সুপারি অবশ্যই রেখে দেবেন। এরপর গণেশজির মূর্তির কপালে লাল চন্দনের তিলক লাগিয়ে দেবেন এবং ঋদ্ধি ও সিদ্ধির কপালেও লাল চন্দনের তিলক লাগিয়ে দেবেন। আর গণেশ ঠাকুরকে একটি নতুন হলুদ রঙের পৈতে নিবেদন করবেন। যদি হলুদ রঙের পৈতে না পাওয়া যায় তাহলে সাদা রঙের যে পৈতে পাওয়া যায় সেই পৈতেটিকেই হলুদ দিয়ে মিশিয়ে হলুদ রঙের পৈতে করে নেবেন। গণেশ মূর্তিটি স্থাপন করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে গণেশ চতুর্থীর শুভ সময়ে বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি যেন থাকে। তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে আসন পেতে বসবেন। এরপর ষোড়শ বা পঞ্চপ্রচারের মাধ্যমে গণেশজির পূজা করুন।
অর্থাৎ 16টি সামগ্রী অথবা 5টি সামগ্রীর মাধ্যমেও আপনি গণেশের পূজা সম্পন্ন করতে পারেন। যদি ঘট পেতে পূজা করতে চান তাহলে সবার প্রথমেই যে চৌকির ওপর গণেশজির মূর্তি স্থাপন করেছেন সেই চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং সেই ঘটের ওপর আম শাখা, পান পাতা, একটি ডাব অথবা একটি কলা রাখুন এবং সেই ডাব এবং ঘটে সিঁদুর তেল মিশিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে দেবেন। ঘটের উপরে একটি লাল চেলি বা লাল গামছা রেখে তার উপর একটি লাল ফুল, কয়েকটি দূর্বা এবং সামান্য ধান বা আতপ চাল রেখে দিন। এরপর গণেশ ঠাকুরের ডান হাতে একটি চাঁদ মালা অর্পণ করবেন। তারপর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালান। এরপর ওম পুণ্ডরীকাক্ষয় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করুন। লাল চন্দন সহযোগে হাতে দূর্বা, ফুল ও অক্ষত নিয়ে মনে মনে বলুন ওম গং গণপতায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র জপ করতে করতে গণেশজির ধ্যান করুন। প্রসঙ্গত গণেশ ঠাকুরের প্রিয় ফুল লাল ও হলুদ ফুল, তার মধ্যে লাল জবা সর্বাধিক প্রিয় এবং তারপর গণেশজিকে আহ্বান করুন ও আসন প্রদান করুন। পূজার সময় এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। দূর্বা ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ, তাই গণেশ চতুর্থীর দিন গণেশজিকে দূর্বার মালা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দূর্বার গোছা বানিয়ে লাল সুতো দিয়ে মালা বানাতে পারেন। সব থেকে ভালো হয় যদি 21টি করে দূর্বা নিয়ে 21টি করে গোছা বানিয়ে তারপর সেটা দিয়ে মালা তৈরি করে গণেশ ঠাকুরকে নিবেদন করা যায়। যদি 21টি করে দূর্বা দিয়ে মালা বানানো সম্ভব না হয় তাহলে 7টি করে দূর্বা দিয়ে 3টি দূর্বার গোছা বানিয়েও নিতে পারেন এবং তারপর গণেশ ঠাকুরের 2 কাঁধে এবং মস্তকে নিবেদন করতে পারেন। গণেশ ঠাকুরকে দূর্বা নিবেদন করার মন্ত্র হল ইদং দুর্বাদলং নমো ওম গাং গণেশায় নমঃ। দূর্বার মতোই আতপ চালও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই গণেশ ঠাকুরকে পুজোর পর হলুদ মিশ্রিত আতপ চাল অবশ্যই নিবেদন করবেন। তবে দূর্বা কখনোই গণেশ ঠাকুরের পায়ে অর্পণ করবেন না। যেভাবে গণেশ ঠাকুরকে পূজা করবেন সেই একইভাবে ঋদ্ধি এবং সিদ্ধিকেও পূজা করে নেবেন। সম্ভব হলে গণেশ ঠাকুরকে গণেশ চতুর্থীর দিন একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন। বন্ধুরা, শমী পাতা শিব ঠাকুরের অত্যন্ত পছন্দ বলে আমরা জানি, কিন্তু এই শমী পাতা গণেশ ঠাকুরকে নিবেদন করলে তিনিও অত্যন্ত তুষ্ট হন, কারণ শমী গাছে উমা মহেশ্বরের বাস বলে মনে করা হয়। তাই যেহেতু শমী গাছে উমা মহেশ্বরের বাস, তাই শমী পাতা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করা যায় না। গণেশ ঠাকুরের মাথায়, বুকে, হাতে অথবা ঘটে শমী পাতা নিবেদন করতে হয়। শমী পাতার বদলে অশোক পাতাও গণেশ ঠাকুরকে নিবেদন করা যায়। মনে রাখবেন, গণেশজির পুজোয় দূর্বা, লাল যে কোনো প্রকার ফুল, বিশেষ করে জবা ফুল এবং ভোগ হিসেবে লাড্ডু এবং মোদক থাকা আবশ্যক। গণেশ চতুর্থীর দিন গণেশজিকে 21টি লাড্ডু এবং 21টি মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও অনেকে লুচি, সুজি এবং খিচুড়ি ভোগও নিবেদন করেন। এছাড়াও ফলের নৈবেদ্যও রাখতে পারেন, তবে ফলের মধ্যে নারকেল এবং কলা অবশ্যই রাখবেন, কারণ এই দুটি গণেশ ঠাকুরের প্রিয়। গণেশজির পূজার শেষে গণেশজিকে ধূপ, পঞ্চপ্রদীপ, ধুনো, কর্পূর এবং চামর দিয়ে আরতি করুন এবং গণেশ চতুর্থীর যে ব্রতকথা তা অবশ্যই পাঠ করুন। তারপর নিজের সমস্ত মনোকামনা গণেশজির উদ্দেশ্যে জানান। বন্ধুরা, যদি গণেশজির পূর্ণ আশীর্বাদ পেতে চান এবং গৃহে যদি সৌভাগ্যকে সর্বদা ধরে রাখতে চান তাহলে গণেশ মূর্তিটিকে কিন্তু গণেশ চতুর্থীর পরদিনেই তুলে ফেলবেন না। মূলত গণেশ চতুর্থীর পর 10 দিন পর্যন্ত এটি রাখতে হয় এবং এই 10 দিন ধরে প্রত্যেক দিন যদি আপনি গণেশজির পূজা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এরপর যদি গণেশজির মূর্তি বা প্রতিমাটি নিরঞ্জন করার প্রয়োজন পড়ে তাহলে অনন্ত চতুর্দশীর দিন গণেশজির মূর্তি বা প্রতিমাটিকে তোলা প্রয়োজন। এরপরও যদি গণেশ চতুর্থী সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা,
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।